এগিয়ে যাওয়ার জন্য স্যারের যে সমস্ত কথাগুলি বলবেন আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ স্যারের বক্তব্য, স্যারের কথার উপর ইন্সপিরেশন হয়ে কিন্তু আমিও ডেভেলপমেন্ট আমার কিছুটা কিছুটা হচ্ছে, আরো হবো, কারণ আমি এখন কিছুই শিখিনি, আরো আগে অনেক কিছু শিখতে হবে। যত যত শিখবো আমরা বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারবো, বা নিজের অভিজ্ঞতাও বাড়বে। তখন আমরা কিভাবে বুঝবো যে কিভাবে শেয়ারিং করতে হবে, বা কারোর সঙ্গে কথা বলতে হলে কিভাবে। অসংখ্য ধন্যবাদ অর্পিতা ম্যাডাম, আজকে প্রোগ্রাম শুরু করার জন্য খুব সুন্দরভাবে শুরু করেছেন। আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে আমাদের জুম সেশন হতে চলেছে। আজকে আমাদের কোম্পানির মালিকের জন্মদিন, আদরণীয় তিলকচন্দ্র ছাবড়া। ওনার জন্মদিনে সারা ভারতবর্ষ ব্যাপী বৃক্ষরোপণ, রক্তদান শিবির, অনেক ধরনের সেবামূলক কাজ হয়েছে। আজকে আমরা করতে পারিনি, সেটা আমাদের একটা ভুল হয়েছে। সামনের বছর সেটা আমরা অবশ্য স্যারের জন্মদিন আমরা খুব ঘটা করে পালন করব। যদিও আমি ফেসবুকে সেটা আহ, স্যারকে সম্মান জানিয়েছি। তো আজকে স্যারের জন্মদিনে যে ব্যক্তিটার কারণে আজকে সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজকে স্বাস্থ্যগত দিক দিয়ে, স্বাবলম্বনের দিক দিয়ে উপকার পেয়ে যাচ্ছেন, একটা ভবিষ্যৎ নির্মাণ করার রাস্তা খুঁজে পেয়েছেন, সে মহামানবের আজকে জন্মদিন। আমিও পরমেশ্বরের কাছে প্রার্থনা করি স্যারের যাতে দীর্ঘ আয়ু হয়। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই ক্লাসে যারা যারা এসছেন, আমি এতটুকু বিশ্বাস করি আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। আমি আশা করি এখানে একটু আমরা টাইম পাস করতে আসিনি। আর টাইম পাস করা ঠিক হয় না। টাইম পাস, টাইম জিনিসটা ভগবান আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন একটা আয়ু দিয়ে দিয়েছেন। আমরা সবাই মানি যে আমাদের একটা নির্দিষ্ট আয়ু আছে। আমরা বলি না যার মৃত্যু যখন লেখা আছে তখন হবেই। অর্থাৎ কি ভগবান একটা আয়ু দিয়েছে আমাদেরকে, কেউ 60 বছর, কেউ 90 বছর, কেউ 100 বছর। এবার এই মনে করুন ভগবান আমাকে 80 বছর আয়ু দিয়েছে। 80 বছরের মধ্যে আমি অর্ধেক আয়ু আমি ঘুমিয়ে কাটিয়ে দেবো, অর্থাৎ দিন রাত, রাত্রেবেলা আমরা কোনো কাজ করি না। অর্থাৎ 80 বছরের মধ্যে 40 বছর আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই রাত্রিবেলা। তো আমাদের কাছে আছে কত, আর 40 বছর। এই 40 বছরের মধ্যে খাওয়া দাওয়া, স্নান, এগুলি মিলিয়ে ধরি ধরি আরো মনে করেন 10-15 বছর এগুলি কেটে যাবে যদি আপনি হিসাব করেন। অর্থাৎ কি আমরা সত্যিকারে আমরা কাজ করার যে আমরা যে কাজ করি, আমাদের জীবনে যে কিছু করার জন্য যদি মানসিকতা থাকে, আমাদের কাছে সময় কত আছে? 20-25 বছর সময়। শৈশবকালে আমরা কাজ করতে পারি না। অর্থাৎ 10-15 বছরে আমাদের কাছে সময় থাকে। এই 10-15 বছর কাজ করার মাধ্যমে মানুষ তার নিজের সফলতা অর্জন করে থাকেন হিসেবে গিয়ে। তো ফ্রেন্ডস, এই 10-15 বছর সময়ের মধ্যে দেখা যাচ্ছে কি কিছু মানুষ গল্প গুজব করে সময় নষ্ট করে থাকেন। বিয়ে বাড়িতে গল্প করছেন, পার্টি অফিসে গল্প করছেন, চায়ের দোকানে গল্প করছেন, সময়কে নষ্ট করছেন। কিন্তু কিছু মানুষ আছে সময়টাকে, এক এক মিনিটটাকে তারা কাজে লাগায়। তারা চেষ্টা করে আর যদি 2 ঘন্টা টাইম পেতাম তাহলে আজকে আর একটু ভালো রোজগার করতাম, আর একটু ভালো কিছু করতে পারতাম। কিছু মানুষ সময়টাকে সেভ করার জন্য, সময়টাকে কাজে লাগানোর জন্য কিছু মানুষ ভীষণ ভাবে তারা সময়কে মূল্য দেয়। আর কিছু মানুষ আছে সময়টাকে মূল্য দেয় না, তার কাছে সময় কোনো ফ্যাক্টর না। গল্প করতে বসছে, গল্প করে যাবে করে যাবে। তো আমি একটা মহান ব্যক্তির কথা শুনেছি, যে সময়কে মূল্য দেয় সময় তাকে মূল্য দেবে, আর যে সময়কে বরবাদ করে একদিন সময় তাকে বরবাদ করবে। তো আজকে আমি মনে করি এখানে আমরা যারা যারা এসেছি, আমরা একটু সময় বরবাদ করার জন্য আসিনি। আমরা সময়টাকে গুরুত্ব দিই, এবং এইভাবে প্রতিদিন যদি আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আজকে আপনার জুম মিটিং এ ব্যস্ত আছেন, কালকে কোথায় ছিলেন? কালকে এই সময়টা কিন্তু কি করেছিলেন? কি টিভি দেখেছিলেন, না ফেসবুক দেখেছিলাম, নাকি হোয়াটসঅ্যাপ করেছিলাম? তো এই সময়টাকে একবার চেক করুন। সফলতার সাকসেসের একটা মূল মন্ত্র কি জানেন তো? আপনি নিজেকে, কারণ টাইম ইজ ইকুয়াল টু মানি। সময় এমন একটা সম্পদ যেটাকে আপনি 20 টাকা দিয়ে কিনতে পারবেন না, আপনি গতকালটাকে আপনি কিনতে পারবেন না। 2024-এর 15 তারিখ আপনার জীবনে কখনো আসবে না। তার মানে কি, সময় এমন একটা জিনিস যেটাকে কেউ কখনো কিনতে পারেন না, যত বড় পৃথিবীতে পয়সাওয়ালা ব্যক্তি হোক। ভগবান 24 ঘন্টা সবাইকে দিয়েছে, সেই অনিল আম্বানি হোক, মুকেশ আম্বানি হোক, আর রাস্তার ভিখারি হোক। তো ভগবান সবাইকে সময়টাকে একরকম দিয়েছে, ভগবানের চোখে সবাই সমান।
দুটা হাত, দুটা কান, দুটা চোখ, দুটা কিডনি, একটা হার্ট, একটা লিভার, মোটামুটি এটা দুর্ভাগ্যক্রমত কেউ একটা হাত পঙ্গু হয়ে যায়, কিন্তু 99% ক্ষেত্রে ভগবান সবাইকে একরকমই দিয়েছেন, সেরকম সময়ও একরকম দিয়েছেন, সেই একরকম পরিকাঠামো, একরকম সময়। এর মধ্যেও কিছু মানুষ আছে জীবনে ইতিহাস তৈরি করছেন, তারা মিলিনিয়ার বিলিনিয়ার হচ্ছেন, তারা শূন্য থেকে তারা বিশাল বড় এম্পায়ার খাড়া করছেন। আর কিছু মানুষ আছেন এই সময়টা তার কাছে বোঝা, বোঝা কি বোঝা, অনেকে কি বলে, আর কি করবো ভাই, সময় টাইম পাস হতে আসে না, কিছু করতাম সময়ে কাটাতে পারি না। চিন্তা করে দেখুন, ভগবান কি অমূল্য সম্পদ দিয়েছে, আর কিছু মানুষ কি বলে যে আমি সময় কাটাতে পারি না। তো আমি মনে করি আমাদের এই জুম বেবিনার আছেন তারা এমন ধরনের ব্যক্তি নয় যে আমরা সময় কাটানোর জন্য এখানে এসেছি, আমরা লাইফে কিছু করতে চাই। তো সময়টাকে যদি রোজগারের, কেরিয়ারের জায়গাতে ইনভেস্ট করতে পারেন, তা আপনার জীবনে বহুত আগে বাড়বেন। যে আজকে আমরা যারা চাকরি করি, চাকরি করার পরে বিকাল 5টা 6টার পর রাত্রে 10টার সময় ঘুমায়, 11টার সময়, এই সময়টাকে কিছু লোক আছে কাজে লাগায়, কেউ টিউশনি করেন, কেউ কিছু একটা করেন, কেউ গান শিখেন, কেউ ক্রিকেট ম্যাচ শিখেন। আর কিছু মানুষ আছে এই সময়টাকে টিভি দেখে, ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, চায়ের দোকানে আড্ডা মারেন। তো সময়টাকে যে কাজে লাগাতে পারে, এবং কোন কাজ, আমার ইনকামের কাজ, আমার রোজগারের কাজে, আমার ভবিষ্যতের কাজে, তো তার কাছে সে অপরচুনিটি নেই। আজকে আমাদের যারা মা বোনরা আছেন, বোনরা আছেন, তারা নিজেকে হাউস ওয়াইফ বলেন। দেখবেন হাউস ওয়াইফ এটা কোনো ডিগ্রি নয়, এটা হলো আমাদের প্রচলিত ভাষা, আমি হাউস ওয়াইফ, এটা ডিগ্রি নয়। হাউস ওয়াইফের কাজ এটা মনে করি আমি রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, বাসন ধুচ্ছি, বাচ্চার জন্য রান্না বান্না করছি, এটাই আমার জীবন লক্ষ্য। আসলে একটা মহিলা যতটুকু কাজ করে সারাদিনে, দেখবেন সে ইচ্ছা করলে এই কাজটা 2 ঘন্টা করতে পারে, 2 ঘন্টা কিরকম। দেখবেন যেদিন কোনো মহিলা বাপের বাড়ি যাবে, হ্যাঁ বোনের বাপের বাড়ি যাবে, দেখবো ওদিনকে সকাল 8টা 10টার মধ্যে তার সব কাজ হয়ে গেছে, আমি রেডি রেডি রেডি, রান্না হয়ে গেছে, গরম মোছা হয়ে গেছে, রাত বাসন পত্র ধোয়া হয়ে গেছে, সব ঠিকঠাক একদম। দেখবো ওই কাজটা সেই অন্য দিনে করতে করতে 1টা 2টা লাগিয়ে ফেলে। অর্থাৎ আজ অব্দি কোনো মহিলা দেখবেন ট্রেন মিস করেনি, ফ্লাইট মিস করেনি। ওরা বন্ধু আমরা পুরুষরা করে থাকি, তারা ইচ্ছা করলে, এই জন্য নারী শক্তি বলা হয়, তারা সারাদিন যে কাজটা করেন, ইচ্ছা করলে 3 ঘন্টা লিখতে পারেন, আর ইচ্ছা করলে বিকাল 3টে অব্দি করতে পারবেন। তো আমি মনে করি আরপিএম সিস্টেমে আমাদের মা বোনদের একটা অপরচুনিটি দিয়েছে, যে ভাই তুমি তোমার হাউস ওয়াইফ যে ডিগ্রি আছে, শিখতেই গেছে, সেটা করতে হবে। পুরুষরা যেমন পয়সার জন্য বাইরেটা দেখে, মহিলারাও তার সংসারটাকে ঠিক করার জন্য ভিতরটা দেখতে হবে, ঘরটা দেখতে হবে। কিন্তু তার সঙ্গে সে যে সময়টাকে বাঁচিয়ে, সে নিজের একটা অস্তিত্ব রক্ষার জন্য, যে আমি একটা নারী, আমি একটা মহিলা, আমি কেউর মা, আমি কেউর সন্তান, আমি আমি কেউর স্ত্রী, আমি কেউর দিদি, আমি কেউর অনেক, আমরা কেউ সম্বন্ধ থাকে। তো আমি কেউ না কেউর সন্তান। তো তো প্রশ্ন থেকে আমি তাদের জন্য কিচ্ছু করণীয় নেই আমার। আমার বাবা আমার কাছে টাকা চাইছে, আমি কি বলছি, বাবা আমি তো হাউস ওয়াইফ, আমি কোথা থেকে টাকা দেবো? মা বলছে, মা রে তোর বাবার সুগারে পড়ি নেই, কিছু টাকা দিস না। মা আমি তো হাউস ওয়াইফ, তোমার জানা রোজগার করে আমি কোথা থেকে টাকা দিব? বাবা বলছে, কি রে মা, আমি তীর্থে যাবো, যদি পারিস কিছু টাকা দে। মা আমি তো হাউস ওয়াইফ, আমি কোথা থেকে টাকা দেবো? এই ধরনের ভাবনা নিয়ে অনেক আমাদের মা বোনরা থাকেন। আবার কিছু মা বোনেরা আছেন, তারা ছেলের থেকে বেশি দায়িত্ব করে, তারা বসে থাকে না, তারা পয়সা রোজগার করার জন্য তারা নিজেকে হাউস ওয়াইফ মনে করে না, তারা নিজেকে বিজনেসম্যান মনে করে। আজকের থেকে এখানে যারা যারা জুন বেবিনেরা আছেন, যে বোনেরা দিদিরা আছেন, আজকের থেকে নিজেকে হাউস ওয়াইফ বলবেন না, বলবেন আমি আই এম বিজনেসম্যান। বিজনেসম্যান বলবেন, হাউস ওয়াইফ কোনো ডিগ্রি নয়, এটা আমাদের বানানো একটা কথা। তো আজকে এই জুন বেবিনারে সবাইকে আমি অনেক অনেক স্বাগত করছি। আমরা যেই প্রফেশন আছি, আরসিএম বিজনেস, আরসিএম সিস্টেম, এটা অ্যাকচুয়ালি আজকে আমাদের কোম্পানির মালিক একটি কথা বলেছেন, যে আরসিএম টাকে বাহারি রূপ, বাহারের যারা আরসিএম এর বাইরে যে লোকগুলি আরসিএম কে শুনেন, দেখেন, বুঝেন, তাদের মাথায় কি আছে জানেন তো? ও আরসিএম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেন বিজনেস, মানে তাদের একটা দিন আরসিএম নেটওয়ার্কের মাধ্যমে মাল বিক্রি করছে, এটা আরসিএম উদ্দেশ্য। এটা মানুষের, মানে যারা আরসিএম এর গভীরে ঢুকেন না, তারাই ভাবেন যে আরসিএম মানে কি, নেটওয়ার্কের মাধ্যমে সেই মাল বিক্রি করছেন, মাল বিক্রি করার জন্য আরসিএম নেটওয়ার্ক বিজনেস করছেন। কিন্তু আরসিএম এর মালিক আজও বলছেন, 24 বছর আগেও বলছেন, আজও উনি বলছেন যে দেখুন, আরসিএম টা মাল বিক্রির জন্য নয়। যদি মাল বিক্রি করে বিজনেস করতে হতো, তাহলে আরসিএম হিন্দুস্তান লিভারের মতো
হম মার্কেটে আরসিএম কে আমরা দেখতে পেতাম, কারণ মার্কেটে অনেক কোম্পানি আছে যে আরসিএম থাকতো, অ্যাডভার্টাইজ করলে সবাই ব্র্যান্ড হয়ে যায়। 24 বছর হয়ে গেছে, একটা কোম্পানি যদি 24 বছর টিকার দম থাকে, সেটা কি ব্র্যান্ড হবে না বলুন? একটা এরে গেরে একদম পচা কোম্পানি যদি 24 বছর টিকে থাকে মার্কেটে, সেও একটা ব্র্যান্ড হয়ে যায়। তো আরসিএমটাকে যদি আমরা দেখি, আরসিএমটা সে ধরনের নিম্নমানের নয়। তার মানে কি, সে ব্র্যান্ড হওয়ার জন্য আসেনি, সে এসছে ভারতবর্ষের যে জিনিসটা নিয়ে হাহাকার, ভারতবর্ষের মানুষ আজকে যে জিনিসটা নিয়ে মানুষ প্রতিনিয়ত টেনশনে ভুগছেন, প্রতিনিয়ত প্রতিটি মানুষ, সে মন্ত্রী হোক, মিনিস্টার হোক, উকিল হোক, কোর্টের জজ হোক, একজন চাপরাশি হোক, একজন ভিখারি হোক, প্রতিটি মানুষ একটা জিনিস নিয়ে দুশ্চিন্তায় ভোগে। সেটা কি জানেন তো? সেটা হচ্ছে অসুস্থতা। সেটা হচ্ছে অসুস্থতা, যে কখন শরীরে সুগার চলে এসছে, কখন শরীরে প্রেশার চলে আসছে, কখন কিডনি খারাপ হয়ে যাচ্ছে, কখন লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, কখন ক্যান্সার হয়ে যাচ্ছে। মানে মানুষের হার্ট হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। এই ধরনের কাহিনীগুলি মানুষের আশেপাশে হচ্ছে লাগাতার। এগুলি দেখার পরে ওই মানুষটা স্থিতি বিতস্ত হইতেছে, সেই মানুষটা ভয় থাকছে। আরে আমার বয়সের লোক স্ট্রোক করছে, আরে আমার বয়সের লোকের সুগার প্রেশার হয়ে যাচ্ছে, আরে আমার বয়সের লোকের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, আরে আমার, আমি বিড়ি মদ খাই না, ওই লোকটা বিড়ি মদ খায় না, তার ক্যান্সার হয়েছে, আমার তো হতে পারে। আরে ছোট ছোট ছেলে মেয়েদের আজকে ক্যান্সার হচ্ছে, লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের নিয়েও মা বাবারা দুশ্চিন্তা। তো এই যে একটা ভারতবর্ষে এই যে একটা মানে একটা মহামারীর মতো যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে এই বাজার। এই বাজার, যে বাজার থেকে চিফ মিনিস্টারের বাজারও যাচ্ছে, যে বাজার থেকে ডাক্তারের বাজারও যাচ্ছে, যে বাজার থেকে একজন চাপরাশির বাজারও যাচ্ছে, এই বাজার, এই বাজারের পণ্য সামগ্রী আজকের দিনে বিশ্বাস করার মতো যোগ্যতা হারিয়ে গেছে যারা বুঝতে পেরেছে। তাই বন্ধু, আরসিএম আজকে ভারতবর্ষকে সে উপহার দিয়েছে, যে এমন একটা আরসিএম বিকল্প বাজার পদ্ধতি এনেছে, যেখানে আসার পরে এই মানুষের এই ভয়গুলি চলে যাচ্ছে। যেমন আজকে আমার সে ভয় নেই যে আমি স্ট্রোক করবো, সুগার হবে, একদম নয়। কারণ আজকে বাজারে যে বিষাক্ত তেল, মশলা, সাবান, ক্রিম, যা বিষাক্ত খাদ্য বাজার থেকে আগে আমার বাড়িতে আসতো, সেটা একটা তালা লেগে গেছে আমার বাড়ির গেটের মধ্যে। আমার বাড়ির দরজার গেটে তালা লেগে গেছে, যে বাজারে কোনো বিষাক্ত, বাজারে কোনো পণ্য সামগ্রী আমার বাড়িতে নেই। আজকে আমরা রাইস ব্রেন তেলের মাধ্যমে আমাদের, যদি কৃষকরা শাকসবজির মধ্যে কেমিক্যালও দেয়, আমাদের রাইস ব্রেন তেলে যে 3টে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেই কৃষকদের কেমিক্যালটাকে পিউরিফাই করে পেস্টিসাইডটা বের করে দিচ্ছে, যার জন্য আমরা খাওয়ার আগে গামার জন্য খেয়ে থাকি। আজকে আমাদের রাইস ব্রেন তেল দিয়ে রান্না করলে সে বিষাক্ত নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের রাইস ব্রেন তেল দিয়ে যা কিছু রান্না করি, গ্যাস্ট্রিক কি, চুনাপুরা ঢেউ কি, বুক জ্বলা কি, আমরা বুঝতেই পারি না। অদ্ভুত, অদ্ভুত। তাই বন্ধু, আজকে এই বিভিন্ন যারা যারা আছেন, আরসিএম বিজনেস যে কাজটি করছে ভারতবাসীর মানুষের জন্য, অদ্বিতীয়, দ্বিতীয় আর কেউ আপনি দেখাতে পারবেন না স্যার, দেখাতে পারবেন না। যে এই সংস্থার মাল খাবার পরে এই বাড়িতে রোগ সুখ কমে যাচ্ছে, কিন্তু আজকে আমরা আঙ্গুল দিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে দেখাতে পারবো যে এই এই বাড়িগুলি আরসিএম জিনিস খাওয়ার পর থেকে জিজ্ঞাসা করি গো, তাদের বাড়িতে মেডিসিন 90% কমে গেছে। তাই আরসিএম যে কাজটি করছে, যেদিন ভারতবর্ষের মানুষের এই জায়গাতে বিশ্বাস জাগবে, বিশ্বাস তো জাগবে, বিশ্বাস তো করতে হবে, তার কাছে বিকল্প রাস্তা নেই। এখনো টলমলো করছে, এখনো মানুষ বুঝতে পারছে না যে আরসিএম কো আরো 10টা 20টা কোম্পানি মতো ভাবছে। এই জন্য আরসিএম দাদার সময় নেই, ওই তো বাজার থেকে নিয়ে আসে। কারণ আরসিএম কে এখনো মানুষ ওই বাজারের বিষাক্ত কোম্পানির সঙ্গে ভাবছে। এই ভাবনাটাকে দূর করার দায়িত্ব আমার আর আপনার, আমার আর আপনার। দেশে যখন ইংরেজরা এই দেশটাকে গোলামি বানিয়েছিল,
এই ইংরেজ থেকে তাড়ানোর দায়িত্ব কে নিয়েছিল? আমার মতো আপনার মতো মানুষটা নিয়েছিল। কারা নিয়েছিল? যারা বুঝতে পেরেছিল যে এই দেশটাকে যদি স্বাধীন করতে হয়, এই দেশটাকে যদি গোলামি থেকে বাঁচাতে হয়, এই এই ইংরেজদের ভাগাতে হবে। তারা রক্তের বিনিময়ে তারা একটা মিশন নিয়ে কাজ করেছে, স্বাধীনতার মিশন। যখন মিশন নিয়ে কেউ কাজ করে তখন পয়সার ব্যাপারটা আসে না। ক্ষুদিরাম বসু পয়সার জন্য ফাঁসি দেননি। ক্ষুদিরাম বসু পয়সার জন্য নিজের ফাঁসিতে ঝুলেননি। যারা স্বাধীনতা আন্দোলন করেছেন পয়সার জন্য করেননি, তারা মিশনের জন্য করেছেন, দেশটাকে স্বাধীন করার জন্য। আর আরসিএমও একটা মিশন নিয়ে কাজ করছে, এই দেশটাকে ভেজাল বিষাক্তময় যে একটা জেহেল পুরো দেশটাকে ছেয়ে গেছে, এই জেহেল থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য একটা মিশন নিয়ে আরসিএম কাজ করছে। আরসিএম কে বুঝার চেষ্টা করুন, যদি বুঝতে পারেন আপনার গায়ের লোম শিউর দিয়ে যাবে। সে বুঝার জন্য সবার ক্ষমতা থাকে না। যেভাবে নব্বই নব্বই কত 90,000 ইংরেজ ছিল, তৎকালীন 90,000 না 30,000 ইংরেজ ছিল জানি। আর তখন 2 কোটি ভারতীয় ছিল, 2-3 কোটি ভারতীয় ছিল। 2-3 কোটি ভারতীয় 90,000 লোককে ভাগাতে পারেনি। কেন পারেনি? কারণ সবাই বুঝতে পারেনি যে এই দেশটাকে একদিন গোলামি বানাবে। যারা বুঝতে পেরেছে তারা দায়িত্ব নিয়েছে, তারা এগিয়ে এগিয়ে গেছেন। আজকে ইতিহাসের পাতা তাদেরকে আমরা এখনো স্মরণ করি। এবং আরসিএমও আজকে 140 কোটি লোক আবাদি আছেন ভারতবর্ষে। 140 কোটি লোকের মধ্যে কত কোটি মানুষ বিশ্বাস করছেন যে আরসিএম একটা মিশন এই ভারতবর্ষকে এই যে একটা একটা খতরনাক একটা বিশ্বময় পরিবেশ তৈরি হয়েছে, চতুর্দিকে মানুষের একটা মৃত্যু ভয়, সেই মৃত্যু ভয় থেকে বাঁচানোর জন্য আরসিএম যে কাজটা করছে, একটা সুস্বাস্থ্য ভারত, একটা সুস্থ সমাজ তৈরি করার জন্য যে কাজটা করছেন, সেটার মিশনটাকে বোঝার শক্তি কাদের হয়েছে? আপনার হয়েছে, আমার হয়েছে। আপনার হয়েছে এই জন্য আপনি জুমে এসেছেন, আমার হয়েছে আমি আপনার সঙ্গে কথা বলছি। কিন্তু সবার তো হয়নি এখন। কিন্তু যারা আজকে কাজ, যাদের আজকে হয়েছে, যারা আজকে এই মিশনে ঝাঁপিয়ে পড়ছেন, একদিন ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে, লিখে রাখুন ডায়েরিতে। তাই আরসিএমটাকে মিশন হিসেবে নিতে হবে। ইনকাম তো আসবে, রোজগার তো আসবে, সেটা আলাদা জিনিস। এখানে ইংরেজদের হাত থেকে ভারতকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে গুলি খেতে হয়েছিল, রক্তে জপ্ত হয়েছিল। কিন্তু ভারতবর্ষকে বিষাক্তময় ডুপ্লিকেট এই বিষধর কোম্পানিগুলি থেকে বাঁচানোর জন্য গুলি খেতে হবে না, রক্ত ঝরাতে হবে না, শুধু একটু দায়িত্ব নিতে হবে, নিজে কিছু একটা করার মানসিকতা নিতে হবে। বাস এতটুকু নিলে আপনি এগিয়ে যেতে পারবেন। আমি মনে করি আজকে আরসিএম সিস্টেম যেভাবে কাজ করছে, আমি যে মনে করি আগামী দিন, আগামী 5 বছর পরে দেখতে পারবেন যে এই আরসিএম এর একটা কাজ করার জন্য আপনার বাড়িতে হাজার হাজার মানুষ এসে উপচিয়ে পড়বে। কারণ ভারতবর্ষে এর বিকল্প নেই। দেখুন, যখন কোনো জিনিসের বিকল্প থাকে না সেখানে লাইন লাগবে। যেমন আমরা সিএনজি বিকল্প, একটা বা দুইটা সিএনজি গাড়ি স্টেশন আছে, সেখানে গ্যাস নেওয়ার জন্য লাইন থাকে, কারণ সেখানে বিকল্প কম। যেখানে বিকল্প কম সেখানে লাইন ধরে। ইয়েস আর নট? যেখানে বিকল্প কম সেখানে লাইন ধরে। তো আজকে আমাদের যে যে বয়স হয়েছে, আমার বয়স এখন 50-এর কাছাকাছি, আপনাদের অনেকের বয়স হয়েছে, আপনারা দেখেছেন শুনেছেন কখনো যে তেল খেলে গ্যাস্ট্রিক ভালো হয়? তেল খেলে গ্যাস্ট্রিক ভালো হয় কখনো শুনেছেন? কখনো শুনেছেন মুখ দিয়ে কথা বললে বিজনেস করা যায়? আরসিএম যেটা করছে সেটা অদ্বিতীয়, ভারতবর্ষের কোথাও তাই না। তাই আরসিএম এ আগামী দিন যেটা অদ্বিতীয়, এখানে আসার জন্য মানুষ লাইন ধরবে। কিন্তু কার বাড়ির সামনে লাইন ধরবে? লিডারের বাড়ির সামনে। চাকরির জন্য মানুষ নেতার কাছে যায়, সেরকম আরসিএম এ আসার জন্য আগামী দিন আপনাদের মতো লিডারের বাড়ির সামনে মানুষ লাইন ধরবে। ওই দিন ভাবুন, আজকে যারা কাজ করছেন ওই দিন আপনার রোজগার কত আসতে পারে আপনার ভেবে দেখুন। আজকে আমার আন্ডারে 16,000 কাস্টমার আছে, 16,000 লোক আমার আন্ডারে, আপনাদের মতো 16,000 লোক। আমি 1.5 থেকে 2 লক্ষ টাকা মাসে রোজগার করছি। 7.5 বছর আগে আমার নিচে ছিল মাত্র একজন লোক। যেদিন জয়েন করেছিলাম
তো একটা ফোন এসেছিল, খারাপ পাবেন না, অর্পিতা ম্যাডামের নেটের একটু সমস্যা হচ্ছে, অর্পিতা ম্যাডাম আমাকে ফোন করে বললেন ওনার নেটে ডিস্টার্ব হচ্ছে, উনি চেষ্টা করছেন। তো উনি খুব সহসায় উনি কানেক্ট হচ্ছেন। তো ফ্রেন্ডস, আমি এতটুকু বলবো, আমি যেদিন আরসিএম জয়েন করেছিলাম সেদিন আমি আপনাদের মতো আমি একা ছিলাম। ওদিন আমাকে আমার সিনিয়র অনেকবার ফোন করতেন, আমি ফোন রিসিভ করতাম না, আমার কাছে বিরক্ত লাগতো। কেন? কারণ আমার কাছে মনে হয়েছিল এটা অন্যান্য নেটওয়ার্কের মতো, এটা কদিন পরে বন্ধ হয়ে যাবে, এই জিনিস মানুষ খাবে না, এগুলি ভালো হবে না। কিন্তু একটা কথা আছে না, ভগবান যার সঙ্গে যেটা বেঁধে দেয় সেটা সে ছাড়তে পারবে না। এই পরমেশ্বর হয়তো আমার সঙ্গে আরসিএম এর বন্ধন করে দিয়েছিল, যার জন্য 10টা মানুষের মতো আমি আরসিএম কে ছাড়তে পারিনি। ওই আমি একজন দুজনের সঙ্গে কথা বলতাম, লোক নেগেটিভ করে দিত, লোক উল্টো বুঝিয়ে দিত। তখন আমার স্যার একটি কথা বলেছেন, এই বিজনেসটা শুরু শুরু হবে, শুরুর যে কারণটা এটার জন্য দায়ী আপনি থাকবেন। আপনার প্রতি যদি মানুষের বিশ্বাস থাকে, আপনি যদি মানুষকে বুঝাতে পারেন, তবে আপনার আন্ডারে এই অভিযানে লোক আসবে। তাহলে মানুষকে বুঝানোর জন্য কি করতে হবে? নিজে বুঝতে হবে। এবার নিজে বুঝবো কোথায়? বাড়ি ঘরে গিয়ে? স্কুলে? এটা তো স্কুলে নেই, কোথায় গিয়ে বুঝবো? এটা বুঝার রাস্তা হচ্ছে মিটিং, সেমিনার, জুম। এবার অনেকে বলে স্যার আমি তো 10টা 20টা মিটিং অ্যাটেন্ড করেছি, মুরারি স্যারের কথা আমি অনেকবার শুনেছি, আর কি শিখবো? তো আমি ওনাদের বলি, যদি আপনি শিখে থাকেন আমার কথা, শিখে ফেলেছেন, আমি অনুরোধ করছি, আমি যে জুম ক্লাসটা করছি একদিন আপনি করুন, আপনি একদিন করুন জুম ক্লাসটা। দেখুন, এই বিজনেসে যদি মনে করেন আপনি ইনকাম করবেন, এখানে ছাত্র হলে ইনকাম করতে পারবেন না। এখানে যেদিন আপনি শিক্ষক হবেন ওই দিন এই বিজনেসে ইনকাম আসবে। এটাই আপনি আজকে সেট করে নিন যারা যারা আছেন। টিচিং মুড, ডাক্তার, ডাক্তারি পড়তে গেলে ইনকাম আসছে না, যেদিন সে প্রফেসর হবে সেদিন থেকে তার ইনকাম আসা স্টার্ট হবে। প্রতিটি ক্ষেত্রে। তো আরসিএম সিস্টেমও, যদি মনে করতেন যে জুমে মিটিং এ একটু ভিউ দিতে বলছে আপনাকে, যে স্যার আজকে মিটিং এ কি জিনিসটা আপনাকে জাগ্রত করেছে, কি জিনিসটা সংকল্প নিলেন, আজকের মিটিং এ কোন জিনিসটা ভালো লেগেছে, কোন কথাটা ভালো লেগেছে, যদি আপনি 2-3 মিনিট কথা বলতে পারছেন না, তাহলে বলুন দেখি আরসিএম এর ভাষা তো আপনি শিখেননি। আপনি এখানে 3-4 জন 5 জন লোকের সামনে 2-3 মিনিট কথা বলতে পারছেন না, আপনি নতুন বাড়িতে কি করে কথা বলবেন? অর্থাৎ কি? তাহলে আমাকে আরো 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 মিটিং এ শিখতে হবে, মিটিং শুনতে হবে, মিটিং এ কোন লাইনটা ভালো লেগেছে সেটা নোট ডাউন করতে হবে। আজকে মিটিং এ আলোচনার পরে, মিটিং থেকে বের হওয়ার পরে আজকে কি কি আলোচনা হচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে। তবে আপনার মাইন্ডে সেই কথাগুলি যাবে, আরসিএম এর ভাষাটা যাবে, তবে একটা লোককে আপনি আরসিএম বুঝাতে পারবে। দেখুন, আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকের দিনে আমি যদি 100 জন লোককে আমি আরসিএম বুঝাই, 90 জন লোক এই সিস্টেমে কাজ করার জন্য নিজের থেকে রাজি হয়ে যায়, 90 জন লোক। কিন্তু আজকে আপনি যদি 100 জন লোককে বুঝান, আমি আপনাকে নিচু করছি না, দেখবেন কত 10 জন লোক জয়েন করতে কষ্ট হচ্ছে। কেন? কারণ আপনার জায়গায় আমি তখন যখন ছিলাম আমারও সেরকম হয়েছিল। আমিও প্রথম প্রথম 10 জন লোককে বুঝালে 2 জন লোক 1 জন লোক জয়েন করত। কিন্তু যখন ধীরে ধীরে আমি কথা বলার টেকনিক শিখে গেছি, কথা বলার সিস্টেম বুঝে গেছি, আমার 10 জন লোককে বুঝালে 5 জন লোক জয়েন করে, এইভাবে ধীরে 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 আমার নিচে লোক বাড়তে শুরু করলো, তাদেরকে আমি শিখাতে শুরু করলাম, যেভাবে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। দেখুন, এতটুকু কাজ করে যদি একটি মানুষ সে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারে, শুধু রোজগার নয়, রোজগার তো অনেকেই করেন, অনেকে রোজগার করেন, কিন্তু সিকিউরিটি কেউ দিতে পারে না। আজকে আমি আনন্দনগর এক বাড়িতে গেছি, বিশ্বাস করতে না, ভদ্রলোক পিডাব্লিউডি তে চাকরি করতেন, পেনশনে গেছেন, এক ছেলে 3 মেয়ে,
পেনশনে যে টাকা পেয়েছেন সেটা দিয়ে একটা ঘর তুলেছেন, ছেলে পা ভেঙে গেছে, সেখানে 5-6 লাখ টাকা চলে গেছে, ঘর তুলেছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, পেনশন খালি। এখন প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা শেষ হয়ে গেছে। এখন উনি যে পেনশন পাচ্ছেন, ওনার স্ত্রী আর ওনার নিজে প্রতি মাসে 9 থেকে 10 হাজার টাকা ওষুধ লাগে প্রতি মাসে। প্রতি মাসে 9 থেকে 10 হাজার টাকা ওষুধ লাগে। এবার ছেলের জন্য কি? ছেলের জন্য কিচ্ছু নেই। এখন ছেলে কি করে? টেইলারিং কাজ করে। তাহলে একটু ভেবে দেখুন, যারা আমরা সরকারি চাকরিটাকে খুবই প্রাধান্য দিই, না না স্যার আমার ছেলে চাকরি করবে, আমি এখন আর্টসিং টার্সিং করতে পারবো না, ছেলের পরীক্ষা, ছেলের জন্য আমি 1 বছর। আরে ছেলেকে চাকরি যদি পেয়েও থাকে, সত্যি কি সে জীবনে কোনো স্বপ্ন পূরণ করতে পারবে? স্বপ্ন তো সবার আছে। আপনি যে ঘরে আছেন, এই ঘরটা আজকে 10 বছর যদি একরকম থাকে, আপনার মনে ইচ্ছা হয় না ঘরটাকে আরো বড় করার, একটু উপরে আরো মঞ্জিল তোলার, বাড়িটাকে ডেকোরেশন করার, নিজের ভাই মেয়ে যার বিয়ের জন্য একটা বিশাল বড় ফান্ড তৈরি করা, বছরে একবার পরিবারকে নিয়ে ট্যুরে যাওয়া, দামি দামি হোটেলে থাকা, দামি দামি ড্রেস পরা, বাজারে গেলে তাজা টপ সবজি সব টপ মাছটা কিনা, নিজের গাড়ি যেটা ব্যবহার করছি, যে ভেহিকেল ব্যবহার করছি সেটাকে টপ মডেল কিনা। তার স্বপ্ন আছে সবার, আমি জানি। নিজের ছেলেকে ভালো স্কুলে পড়ানো, ছেলের জন্য ভালো ফল কিনা, ভালো খাওয়া, ভালো লাইফস্টাইল দেওয়া, স্বপ্ন তো সবার আছে। কিন্তু আমরা যে মেন্টালিটি নিয়ে আমরা নিজের ভবিষ্যৎ তৈরি করছি, যে মেন্টালিটি নিয়ে, একটা ভেবে দেখুন, ওই ভবিষ্যৎ জায়গাটা আপনার কোনো স্বপ্ন পূরণ করতে দেবে না। আমরা নিজেকে এটাই মনে করি যে আমি যদি একটা চাকরি পাই, যে আমার মানে ফিক্সড ইনকাম। ফিক্সড জিনিসটা কি জানতো? ফিক্সড অর্থ কি বুঝুন তো? ফিক্সড ইনকাম হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ। তার জীবনে উন্নতির দাগ পড়ে গেল, সে জীবনে বড় ভাবতে পারবে না, সে ছেলের জন্য কিচ্ছু করতে পারবে না, কারণ তার তার ফুল স্টপ লেগে গেছে না। আমি তো মনে করি যে বাবা চাকরি করে সে ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে, আমি তো মনে করি, আপনারা খারাপ পাবেন না যারা চাকরিওয়ালা আছেন, কারণ আমি নিজের চোখে দেখছি 99% চাকরিজীবী ছেলে মেয়েরা ওই দোকান একটা নিয়ে বসে রয়েছে, বাবার পেনশন টাকা কি পেয়েছে, তাহলে মানুষের কাজ করছে, চাকরিতে পাচ্ছেন। 99% চাকরিজীবী ছেলে মেয়েরা স্যার, আজকের দিনে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাবারা ছেলে মেয়ের জন্য কিচ্ছু করতে পারেন না, খালি লেখাপড়া। লেখাপড়া আজকের দিনে, আমি লেখাপড়ার বিরোধী নই, যে কোনো বাবা যদি মনে করে যে আমি যা বেতন পাচ্ছি সব ছেলে লেখাপড়ার পেছনে লাগিয়ে যাবে, আমি যা বেতন পাচ্ছি সব ছেলে মেয়ে লেখাপড়ার পেছনে লাগিয়ে দেবো, কোনো ব্যাংক ব্যালেন্স রাখছেন না, ভুল করছেন, ভুল ভুল মারাত্মক ভুল করছেন, মারাত্মক ভুল। এদিক ওদিক সব শেষ। তাই আমি মনে করি আমরা জীবনে এমন একটা কাজ করতাম, এমন একটা কাজ, যাতে আমি বাবা হয়ে আমি আমার ছেলের এমন একটা রোজগারের জায়গা তৈরি করে দিতাম, ছেলে বলে ওয়াও, আমার বাবা কি কাজ করে দিল। আমি শুধু ভাষণ দিই, স্টেজে উঠে মানুষ ফুলের মালা দে, আমি সম্মান পাচ্ছি, মাসে 3-4 লাখ 5 লাখ টাকা ইনকাম পাচ্ছি, ওয়াও, কোনো টেনশন নেই। বাবা হাজার লক্ষ লোকের নেটওয়ার্ক বানিয়ে দিয়ে গেল। যেমন ধীরুভাই আম্বানি গরিব ছিলেন, মুকেশ আম্বানির জন্য সোনার থাল দেখে গেলেন, আর মুকেশ আম্বানি এখন ছেলের বিয়ের জন্য 1 বছর ধরে ছেলের বিয়ে আনন্দ করছে। 1 বছর যাবত ছেলের বিয়ে আনন্দ করছে মুকেশ আম্বানি। তো প্রশ্ন হচ্ছে কি, বাবা করে দিয়েছেন দেখে তো ছেলে এই আনন্দ করছে। তাই আমরা তো মুকেশ আম্বানি হতে পারবো না, ধীরুভাই আম্বানি হতে পারবো না, কিন্তু আরসিএম সিস্টেমটা আমরা পেয়েছি, নিশ্চয়ই আমরা ছেলে মেয়েকে দেখবো। কিন্তু কেউ যদি মনে করেন
যে স্যার আমি 3 মাস RCM এর কাজ করবো না ছেলের পরীক্ষার জন্য, ভুল করছেন না, আপনি মারাত্মক ভুল করছেন। আমি ছেলের পরীক্ষার সময় যে মানা করিনি, RCM সারাক্ষণ করতে হয় না। আমি মুরারি মজুমদার সকাল 10টার সময় কাজে যেতাম, আমি যখন প্রাইভেট চাকরি করতাম। সকাল 10টার সময় ঘর থেকে বেরোতাম, সন্ধ্যা 7টায় ঘরে আসতাম। সন্ধ্যা 7টা থেকে রাত্রে 10টা, 3 ঘন্টা যে সময় অক্লান্ত পরিশ্রমে প্রাইভেট চাকরি, প্রাইভেট কাজ, বুঝেন প্রাইভেট কাজ কত কষ্টর হয়। অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যা 7টার সময় বাড়িতে এসে চান টান করে পরিষ্কার হয়ে RCM এর কাজে বেরিয়ে গেছি। সংসারও ঠিক রেখেছি। যে সময়টা আমি রেস্ট করতাম, আমি চিন্তা করলাম জীবনে 2 বছর যদি রেস্ট না করে সারাটা জীবন আনন্দে কাটাতে পারি, ছেলে মেয়ের বিশাল ভবিষ্যৎ তৈরি করতে পারি, 2 বছর রেস্ট না করলে কি আসে যায় বলুন? না হলে তো সারা জীবন গোলামি করতে হবে 12,000 টাকা বেতন, যেটা আমি করেছিলাম। তাই বন্ধু, আমাদের এই সিস্টেমে সাকসেস হওয়ার জন্য প্রথম কি করতে হবে? 3টে P। প্রথম P হচ্ছে কি? কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানো। RCM কি? RCM এর পুরো নাম কি? রাইট কনসেপ্ট অফ মার্কেটিং। RCM এর মালিকের নাম কি? ওনার উদ্দেশ্য কি? RCM এর আজকের দিনে কোন জায়গায় আছে? প্রায় 19টা তার ফ্যাক্টরি, 16,000-এর উপর তার দোকান, 550-এর উপর তার পণ্য সামগ্রী। কাশ্মীর থেকে কন্যাকুমারী গিয়া পুরো ভারত জুড়ে 4 কোটি মানুষ এই অভিযানে সামিল হয়েছে, রাষ্ট্রভিত্তিক অভিযান। এই হচ্ছে তার সামান্য প্রোফাইল। ভিলওয়ালা এই সংস্থা বিরাজ করছে রাজস্থানে, ভিলওয়ালা। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানা। এখন প্রোডাক্ট সম্পর্কে আপনি কতটুকু জানছেন, যদি ব্যবহার না করে কোনো লাভ হবে না। ব্যবহার করলে RCM এর প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন স্যার। ব্যবহার করতে হবে আমাদের। আমরা কি ব্যবহার করছি? আমরা কি 100% প্রোডাক্ট ব্যবহার করছি? আজকে আমাদের মধ্যে অনেকে আছেন বিশ্বাস নেই, অনেকের মা সুগারে পরীক্ষান, প্রেসারে পরীক্ষান, গামা অরিজিনাল খাওয়াচ্ছেন। অনেকের ছেলে ম্যাগি বাজার থেকে নিয়ে আসছেন। আমি জানি অনেকে বিস্কিট, বাজারে বিস্কিট খাচ্ছেন। কেন? বাজারে বিস্কিট বড় বড় প্যাকেট পাওয়া যায়। একবার ভাবুন, প্যাকেটের পরে দেখবেন পরিষ্কার লেখা আছে পাম অয়েল, পাম অয়েল, পাম অয়েল। বিস্পার বলুন, ব্রিটানিয়া বলুন, ভারতবর্ষের যে কোনো কোম্পানি বলুন, সমস্ত বিস্কিট পাম অয়েল দিয়ে বানানো। যে পাম অয়েল আরব দেশে দেন, যে পাম অয়েল আমাদের লিভার ক্যান্সার অব্দি করে দেয়, সে পাম অয়েল আপনি বিস্কিট ঘরে নিয়ে আসছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন, আপনার কোলেস্ট্রল বাড়বে না কেন? RCM এর ব্যাপারে যদি RCM এর জানতে হয়, প্রথম হচ্ছে ফ্রেন্ডস, নিজেকে আগে শুধরান। আপনি কতটুকু এই বিজনেস সম্পর্কে, আপনি কতটুকু আর বিশ্বাস করেন, কতটুকু আপনি কমিটেড। আপনি RCM এ জয়েন করেছেন, বাজার খাচ্ছেন, বাজারে হবে না। আপনার ভিতর দ্বিতীয় P-টা নেই। সংকল্পবদ্ধ হতে হবে। আপনি মারুতি কোম্পানি চাকরি করছেন আর গাড়ি ব্যবহার করছেন সুজুকি, কোম্পানি আপনার রাখবে? আপনি ওপো মোবাইল কোম্পানি চাকরি করছেন, ব্যবহার করছেন স্যামসাং মোবাইল, হবে না। তাই RCM এ যদি সাকসেস হতে চান, RCM কে যদি বুঝতে চান, যদি প্রোডাক্ট নলেজ নিতে চান, তাহলে মনে রাখবেন বাজারের প্রোডাক্ট যাতে আপনার বাড়িতে ঢুকতে না পারে, দৃঢ় নিশ্চয় অনুশাসন হতে হবে। 3 নম্বর P হচ্ছে RCM এর কমিশন কিভাবে আসে। মার্কেটিং প্ল্যান, যে জিনিসটা শিখলে এই বিজনেস আপনার সাকসেস হবে, সেই মার্কেটিং প্ল্যান কি আমরা শিখছি? সেই মার্কেটিং প্ল্যান আমরা কতটুকু শিখছি? তাই ফ্রেন্ডস, RCM এর মার্কেটিং প্ল্যান শিখতে হবে। কিভাবে মানুষকে বলতে হবে সেটা শিখতে, সেটার উপর অনেক ভিডিও আছে ইউটিউবে আমার।
সেই ভিডিওগুলি আপনারা দেখবেন। আমার আমার ইউটিউব চ্যানেলে পরিষ্কার ভাবে একদম সেগুলিকে নকল করে ফেলুন। আমি বললাম দেখুন আরসিএম বিজনেস কোনো কঠিন নয়, শুধু আমরা যদি সেটাকে শিখি সহজ, যদি না শিখি সেটা আমাদের কাছে কঠিন লাগবে। এটাই তো। আমি তো যে কোনো বাড়িতে গেলে আমি একটি কথা বলি, যে আমরা আপনার বাড়িতে এসেছি একটা স্বাস্থ্য সুরক্ষা মিশন নিয়ে, অভিযান নিয়ে, আপনার সঙ্গে 10 মিনিট কথা বলবো। স্বাস্থ্য সুরক্ষা মিশন কথাটা বলার পরে মানুষ একটু ভাবে। এবার আপনি স্বাস্থ্য সুরক্ষা মিশন নিয়ে কথা বলতে যাচ্ছেন, আপনি পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছেন, আপনার কাছে কোনো বই নেই, প্রোডাক্ট নেই, বাজারের প্রোডাক্ট নেই, আপনি বাজারের সঙ্গে কম্পিটিশন করবেন, কোন কোন বিষয়টা আপনি কম্পিটিশন করবেন, কোন কোন বিষয়টা বুঝালে মানুষ বাধ্য হবে আরসিএম এর থেকে জিনিস কিনতে, সেই বিষয়গুলি কি, সে পয়েন্ট গুলি আপনার কাছে আছে কি? সেই পয়েন্টটাও থাকতে হবে। আমি স্বাস্থ্য সুরক্ষা মিশনে গিয়ে আমি প্রথমে রাইস ব্র্যান্ড তেল নিয়ে আমি এমন ভাবে কথা বলি যে মানুষের ভিতরে তেল সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করে দিই আমি, আমাদের কাছে থেকে একটা আতঙ্ক তৈরি করা, যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে প্রথম প্রোডাক্ট হচ্ছে রান্নার তেল। কারণ আজকে আমাদের যত রোগ হচ্ছে সেটার জন্য প্রধান দায়ী হচ্ছে রান্নার তেল। বলে কিরকম? প্রশ্ন করবেন আপনি, উত্তর আপনি দিবেন, লোক আপনাকে প্রশ্ন করবে না, প্রশ্ন আপনি করবেন যে স্যার আজকে থেকে 7.5 বছর আগে এই সিস্টেমটা যখন আমার কাছে এসেছিল, আপনার কাছে কেউ কাছে 2 মাস আগে এসেছে, আপনি কোন জিনিসটা দেখি আরসিএম এসেছেন সেটা বলবেন না আপনি? আমি কি বলেছি? আমি রোজ গ্যাস্ট্রিকের বড়ি খেতাম, আমাকে বলেছে তেল খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে একটি প্রোডাক্ট পরিবর্তন করুন, আপনার ঘরে গ্যাসের পরীক্ষা বন্ধ হবে, খালি একটি প্রোডাক্ট, তারপর বাকি প্রোডাক্ট বিশ্বাস করবে। আমি তথ্য দিয়ে বুঝাই যে আগে আমরা সর্ষের তেল যে খেতাম গায়ে মাখলে চোখে জল আসতো, আর এখন সর্ষের তেল আমরা গায়ে মাখতে পারি না, এত ঘৃণা, এত খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এখন কেউ গায়ে মাখে না। কিন্তু আগে সর্ষের তেল গায়ে মাখতো, কারণ আগে সর্ষের তেল পিওর ছিল, সর্ষের ছিল সস্তা। আর এখন 1 কেজি সর্ষের দাম 100 টাকা, 3 থেকে 4 কেজি সর্ষে লাগে 1 লিটার তেল বানাতে। এই যে লেখা আছে কাচ্চিঘুনি পিওর সর্ষের তেল, তাকে জিজ্ঞেস করবেন যে 1 লিটার তেলে বানাতে কত কেজি সর্ষে লাগে, আর আপনি কি করে 150 টাকা 160 টাকা তেল দিচ্ছেন? তার কাছে উত্তর থাকবে না, তার কাছে উত্তর থাকবে না। কিন্তু আপনার কাছে কি আছে? আপনার কাছে আছে আপনার ছেলের স্বাস্থ্য, আপনার পরিবারের স্বাস্থ্য। এগুলিতে 15 টাকা কিলো পাম অয়েল মিক্স করা হয়, যে পাম অয়েল আরব কান্ট্রিতে নিষিদ্ধ। স্যার এই পাম অয়েল দেখবেন করাতে দিলে ধোঁয়া ওঠে, ফেনা ওঠে, এই পাম অয়েল আমাদের রক্ত গাঢ় করে দেয়, এই পাম অয়েল যেখানে যায় সেখানে বসে যায়, স্যাচুরেটেড ফ্যাট থাকে, লিভারে গেলে লিভারে বসে যায়, রক্তে গেলে রক্তে জমাট বেঁধে যায়। এই কারণে আজকে গ্যাস্ট্রিক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, প্রেশার হচ্ছে, এই তেলের কারণে। আমরা স্বাস্থ্য সুরক্ষা মিশনে খালি তেলটা পরিবর্তন করি। তাহলে আমাদের তেলে কি আছে? আমাদের তেল বানাচ্ছে রাইস ব্র্যান্ড চালের বাকল থেকে। সেটা কি? যে চাউলকে দ্রব্য শক্তি বলা হয়, চাউল দিয়ে শ্রাদ্ধ হয়, চাউল দিয়ে দুর্গা পূজা হয়, চাউল ছাড়া কোনো পূজা হয় না। কেন? কারণ চালের উপরে একটা লেয়ার আছে যেটার মধ্যে দৈব শক্তি আছে, যেটার মধ্যে হাজারো ঔষধীয় গুণ ঘটে। চালের উপরে বাকল, যেটা ঢিকির কারার চালে পাওয়া যায়, যেটা আগের দিনে মানুষে খেতেন। আমাদের খাদ্যের মধ্যেই সমস্ত ওষুধ দেওয়া আছে। এই চালের বাকলের মধ্যে 17টা রোগ না হওয়ার ওষুধ আছে, যেটা আগের দিনে মানুষ খেতেন। এই জন্য আগের দিনে মানুষের কোনো রোগ শক্তি ছিল না। আজকে আমরা যে চাউলটা খাচ্ছি সেটা মেশিনে এমন ভাবে পলিশ করা হয় চকচক দেখতে, চাউল চিকন করে ফেলে, অর্থাৎ উপরে দ্রব্য শক্তিতে নেই। যার জন্য আমাদের খাদ্যের মধ্যে প্রধান খাদ্য তো আমাদের ভাত,
প্রধান খাদ্যের মধ্যে যে রোগের শক্তি ছিল সেটাই নেই, যার জন্য আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে কমে গেছে। যাই খাচ্ছি তাই জমছে। এটা বের করার জন্য ডাক্তার ওষুধ চিনি। তবে আজকে রাইস ব্রেন তেল, জাপানের দুজন বৈজ্ঞানিক 1954 সালে প্রথম এই চালের থেকে অদ্ভুত শক্তি তারা জাপানিরা আবিষ্কার করেছিলেন। জাপানিরা আজকে থেকে 60 70 80 বছর ধরে এই রাইস ব্রেন তেল খাচ্ছেন, তারা আজকে সুস্বাস্থ্য। আর আমরা এই পাম অয়েল খেয়ে খেয়ে আজকে পুরো ভারতবর্ষ রোগাগ্রস্ত হচ্ছে। আপনি খালি এই তেলটা পরিবর্তন, এখানে গামা অরিজিনাল আছে, তখন প্যাকেটটা দেখাবেন গামা অরিজিনাল ডিবি থাকতে হবে আপনার কাছে। এই তেলে 1400 ppm গামা অরিজিনাল এই ট্যাবলেটের ভিতর দেওয়া আছে, সেই গামা অরিজিনাল, যেটা চালের গুঁড়া, কোনো সাইড এফেক্ট নেই। এই রাইস ব্র্যান তেল আপনি গায়েও রাখতে পারবেন। যদি আপনার গ্যাস হয়, অ্যাসিড হয়, 1 চামচ তেল কাঁচা খেয়ে নেবেন, 10 মিনিটের মধ্যে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম সলভ, গ্যারেন্টি। আমরা স্বাস্থ্য সুরক্ষা মিশনের উদ্দেশ্য হচ্ছে কি, আমি উপকার পেয়েছি, এই অদ্ভুত রাস্তাটা ভারতবর্ষে দুর্লভ, আমরা যদি আরেকজনকে না বলি, সে এই সমাজ এই সুস্বাস্থ্যের রাস্তাটা খুঁজে পাবে না। এই জন্য আপনার সঙ্গে আমরা আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের অভূতপূর্ব যে রাস্তা সেটা শেয়ার করতে এসেছি। এটা আপনার পরিবারের জরুরি। যদি পারেন ওমেন ট্যাবলেটের সঙ্গে কথা বলুন। বাজারের সাবানে, আমাদের সাবানে সবুজ কালারের ফোঁটা আছে, এই দেখুন, এই যে সবুজ কালারের ফোঁটা, এটা বাজারে কোনো সাবানে নেই। কেন? সাবান তৈরি হয় প্রচুর চর্বি আর হচ্ছে ভেজিটেরিয়ান চর্বি অয়েল। যেটা ভেজিটেরিয়ান অয়েল এটা থাকবে, আর যেটা প্রচুর চর্বি সবুজ কালার ফোঁটা থাকবে না। এটা সবুজ ভেজিটেরিয়ানের সিম্বল। দেখুন আপনার ঘরে সেটা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার প্রচুর চর্বি নির্মিত সাবান ব্যবহার করছেন, আপনাদের বাড়িতে স্কিনের প্রবলেম হবেই হবে, হবেই হবে। ক্যান্সার অব্দি হতে পারে এই প্রচুর চর্বির সাবান যারা ইউজ করছেন। তো প্রশ্ন হচ্ছে কি, এইভাবে কি আমরা বলি? আমাদের টুথপেস্টে ফ্লোরাইড থাকে না, বাজারের টুথপেস্টে ফ্লোরাইড থাকে, সেভাবে আপনারা দেখান কি? আপনাদের কাছে সেই টুথপেস্টের প্যাকেট আছে কি? এই 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 যে একটা বাক্স, যেখানে এই যে আমাদের টুথপেস্টে লেখা আছে, এখানে পরিষ্কার লেখা আছে নন ফ্লোরাইডেড টুথপেস্ট। এবার কলগেটে দেখবেন লেখা আছে ফ্লোরাইড, তাও আবার 1000 ppm। এই ফ্লোরাইড কেন দেয়? দাগ উঠানোর জন্য। কিন্তু পেটে গেলে ক্যান্সার অব্দি, ক্যান্সার। বলুন, আপনি সকালবেলা ব্রাশ করছেন, লোকের সঙ্গে কথা বলছেন, ব্রাশ করে করে গেটে যাচ্ছেন, রাস্তায় ঘুরছেন, আপনি ঢুকতে দিচ্ছেন না, আপনার বাচ্চাটা গিলে ফেলছে না। কেন আজকে বিড়ি ড্রিঙ্কস করে না, বিড়ি মদ খান না, তার ক্যান্সার হচ্ছে কেন? আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে ফ্লোরাইড লেখা নাই এরকম টুথপেস্ট যদি আপনি আনতে পারেন, চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জ। এটা ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া যায়, আমাদের ভারতীয় কারেন্সিতে এই টুথপেস্টের দাম 200 থেকে 250 টাকা হবে। যেমন আমাদের যে তেলটা 14,000 ppm, এটা ভারতের বাইরে 800 থেকে 900 টাকা লিটার। এই তেলটাও সেরকম, এই টুথপেস্টটাও, কিন্তু আজকে আমরা 44 টাকায় পাচ্ছি। এইভাবে কে বলবে বাজারের মার্গু সাবান 75 গ্রামের দাম 45 টাকা, আমাদের 100 গ্রামের দাম মাত্র 28 টাকা। বাজারের টাটা লবণ, যেটা ট্রিপল লিভেন টাটা একটা লবণ পাওয়া যায়, যেটা ঝুরঝুরে লাইট, 50 টাকা কেজি, সেই লবণ আমরা এখানে মাত্র 19 টাকা কেজি। দেখুন, প্রোডাক্টের দাম কম, প্লাস কেন কম, কি কোয়ালিটি, কি ডিফারেন্স আছে মার্কেটের সাথে, এই জিনিসটা যদি বলতে পারেন না, আরে মানুষ কেন কিনবে না, কেন আসবে না স্বাস্থ্য সুরক্ষা মিশনে বলুন? মানুষ তো চাইছে ডিফারেন্স কিছু, কিন্তু আমরা যদি সেটাকে সেই যুদ্ধ করতে যাওয়ার সময় যদি আমাদের বন্দুক না নিয়ে যাই, আর সীমা জোন করেন, কমিশন পাবেন, বাজার থেকে কি পাইছেন, এখান থেকে জিনিসটা ডিসকাউন্ট পাবেন, ভাই এর জন্য মানুষ আসবে না। মানুষ কোয়ালিটি দেখে, কোয়ালিটি বুঝাতে হবে আপনাকে। এবং সেটা কোনো, এই যে আমি কথা বলি আপনাদের সঙ্গে বলছি, এটার জন্য আমি কোনো কলেজে গিয়ে পিএইচডি করিনি। আমি কোনো পিএইচডি করিনি। আমি
লাগাতার আমার স্যার যখনই মিটিং এর কথা বলতাম, মিটিং অ্যাটেন্ড হতাম, এবং মিটিং এ অ্যাটেন্ড হয়ে আমি ভালো ছাত্র হিসেবে অ্যাটেন্ড হতাম। আমি কথাগুলি শুনেনি, শুধু শুনিনি, আমি শোনার লগে লগে আমি আমার ভিতরে সেটাকে আমি ঢুকিয়েছি। যেভাবে আজকে আমি কথা বলছি, জানি না কতজন লোক আমার কথাগুলিকে আপনারা অনুসরণ করছেন, কিন্তু আমি জানি না, নাকি শুধু অর্পিতা ম্যাডামের মন রাখার জন্য মিটিং অ্যাটেন্ড করতে আমি জানি না। আমি লাস্টে একটি কথা বলবো, এই জীবনে একটা বহুত বড় সুযোগ পেয়েছেন আপনি। কি সুযোগ জানেন তো? বাকি জীবনটা এমন কিছু করতেন যাতে আপনার স্ত্রী বলে ইয়েস, আমি, আমার স্বামী আমার সব শখ পূরণ করছে। আপনার বাবা মা যাতে বলে ইয়েস, আমার ছেলে, আমার, তার জন্য কোনো টেনশন নাই, এ আমার বহুত, মানে আমার আপনার ছেলে মেয়ে যাতে কয় যে আমার বাবা এমন কাজ করছে, আমরা কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এই ধরনের একটা জীবন ধারা ইয়াসিনে পাবেন, 100% পাবেন। শুধু এক্সট্রা সময়টাকে কাজে লাগান। অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা এখানে শেষ। এখন কারা কারা আজকে, দেখুন কোনো জোর জবরদস্তি নেই, কারা কারা টিচার হতে চান এই বিজনেসে, প্র্যাকটিস করতে হলে, যদি মনে করেন আপনি ভালো বক্তা হবেন, কারণ আরসিএম বিজনেসে ইনকামটা আছে ভালো বক্তা থেকে। আমি কথাই বলছি আপনাদের সঙ্গে, আমি 1.5-2 লাখ টাকা রোজগার করি। তো এই এই অলংকারটা শিখার জন্য আপনাকে জমে প্রথমে বলতে হবে, তারপরে তো নতুন লোকের কাছে গিয়ে বলবেন। তো আজকের এই জুম ক্লাসে আমরা এই ক্লাস থেকে কোন কোন জিনিসটা আজকে আপনার কাছে ভালো লেগেছে এতটুকু তো বলুন প্লিজ। কেউ যাবেন না, বলুন, কিচ্ছু হবে না, ভুল হলেও কোনো কিচ্ছু নেই। এইখানে ভুল ভাঙতে ভাঙতে একদিন আপনি আমার মতো লিডার হবেন। অসংখ্য ধন্যবাদ। আজকে হোস্টিং কে নেবেন, অর্পিতা ম্যাডাম